আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন আপনারা সবাই। আমরা আজকে অল্প একটু সময় কথা বলবো। বিষয়বস্তু হচ্ছে বিসিএস প্রিলিমিনারির ইংরেজি প্রিপারেশন, বা ইংরেজিতে আপনারা জানেন যে দুটো পার্ট থাকে। একটা হচ্ছে গ্রামার। গ্রামার বলতে আসলে পিএসসি ভাষায় ল্যাঙ্গুয়েজ বলা হচ্ছে। এখানে গ্রামার প্লাস ভোকাবুলারি আছে 20 নম্বরের। আর একটা পার্ট হচ্ছে সাহিত্য, যেখানে ইংরেজি সাহিত্য থেকে প্রশ্ন থাকে 15 মার্কসের। এই টোটাল 35 মার্কস আমরা বলে থাকি। এটা হচ্ছে বিসিএস বর্তমান যে সিলেবাসটা আছে পিএসসির, সেই সিলেবাসে ইংরেজির প্রিপারেশন নেওয়ার জন্য এই জায়গাগুলো থেকে আমার প্রিপারেশন নিয়ে থাকি। আমি আপনাদের সাথে আছি, আমি নাজমুল হাসান। আমি 38 বিসিএস থেকে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে কর্মরত আছি এবং দীর্ঘ প্রায় 15-16 বছর ধরে আমি ইংরেজি পড়াচ্ছি। আর বিসিএস বা জব সেক্টরের ইংরেজি পড়াচ্ছি প্রায় 5 বছর 6 বছর রানিং আর কি। তো আসেন আমরা একটু দেখি যে এই যে 35 নম্বরের একটা সিলেবাস, এতে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, সাহিত্য এবং ল্যাঙ্গুয়েজ। তো আমি প্রথমেই সাহিত্য নিয়ে কথা বলবো, কারণ এটা নিয়ে অনেকের বেশি ভয় থাকে বা কনসার্ন থাকে। কারণ আমাদের অধিকাংশই দেখা যাচ্ছে মানে ইংরেজি ব্যাকগ্রাউন্ড থেকে আসা না, মানে আমাদের অনার্স মাস্টার্স অনেকের ইংরেজিতে না। যাদের ইংরেজি অনার্স মাস্টার আছে তাদের কথা ভিন্ন, তাদেরও সমস্যা হয়, বাট তারপরেও তারা হয়তো একটু ইউজ টু থাকে। কিন্তু আমরা যারা মানে নন ব্যাকগ্রাউন্ড থেকে আসি, তাদের আসলে এই সাহিত্যের পার্টে অনেক ভয়ভীতি কাজ করে। তো এটা নিয়ে একটু কথা বলি। এখানে প্রথম কথা বলে রাখি যে সেফ জোন মানে কত, মানে সেফ মার্কস কত। এখানে আমি যদি বলি আপনি সেফ জোনে থাকতে চান, তাহলে আপনাকে 15-র মধ্যে কত পাইতে হবে। এটা খুবই একটা মানে সাধারণ বিষয়। এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই, বা এটা নিয়ে কী বলা যায় অতিরিক্ত দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। আমার কাছে মনে হয় 15-র মধ্যে আপনি যদি 10 রাখতে পারেন, 9-10 এর মধ্যে যদি আপনার মার্কস থাকে, এটা মানে স্ট্যান্ডার্ড। এর বেশি আসলে পাওয়া খুবই কঠিন, খুবই কঠিন। মানে যদি একেবারেই সহজ প্রশ্ন না হয়, আমি যদি বিগত 4-5 বছরের প্রিলিমিনারি প্রশ্ন অ্যানালাইসিস করি, তাহলে হয়তো দেখবো যে কোনো একটা বিসিএসে মনে হয় 41 কি 43, আমি ঠিক ভুলে গেছি। তো কোনো একটা বিসিএসে হয়তো একটু বেশি সহজ করে ফেলছে সাহিত্যটা। এটা দুঃখিত, 41-43 না, এটা মানে আরও পরে, মানে 45-44 এই বিসিএসগুলোর মধ্যে একটা করেছে আর কি। তো এরকম যদি খুবই সহজ করে, যেমন আমার ক্লাস থেকে বা শিট থেকেই আমি দেখেছি প্রায় 15-14টা কোশ্চেন করেছিল, 14টার মধ্যে 13টা কোশ্চেনই কমন ছিল। একদম কমন শুধু না, একদম শুধু আমার শিট না, এটা যে কোনো বই, যে কোনো টিচারের শিট থেকেই এটা পারা যায়, এরকম একটা কোশ্চেন ছিল। মেবি 45 বা 46 এই বিসিএস একটা হবে আর কি। তো এরকম যদি প্রশ্ন হয়, তাহলে হয়তো আপনি বলতে পারেন যে হ্যাঁ 10 হলো হয়তো স্ট্যান্ডার্ড না, কারণ আরও 3-4টা নাম্বার আপনার প্রয়োজন, কারণ এত ইজি যে সবাই আসলে এখানে 12-13 করে পাবে। তো এই ধরনের ঘটনা সবসময় ঘটে না, রেয়ার কেস ছিল একটা আর কি। এবং এটা নিয়ে আমাদের অনেক সমালোচনাও ছিল, এবং পুরো পিসিএসের প্রশ্ন নিয়েও আমাদের অনেক সমালোচনা ছিল ওই জায়গাটাতে। এই ধরনের মানে লেজ স্ট্যান্ডার্ড কোশ্চেন সেট করা হয়েছিল ওই বিসিএসে। আমি যদি ভুল না করি 46 হবে, মেবি 45 হবে। তো যাই হোক, আমরা ধরে নেই যে মানসম্মত প্রশ্ন হবে, এবং সেই জায়গা থেকে আমাদেরকে একটা মার্কস পেতে হবে সাহিত্যে, সেটা হচ্ছে 10 প্লাস, 10 বা 10 প্লাস। 10 প্লাস মানে 11-12 এরকম হলেও চলবে, বাট 10 হলে আমি মনে করি এটা গুড এনাফ। আর কেন আমি 10কে বলতেছি, কারণ এখানে তো অনেকে ভাবতে পারে যে 12, 13, 14 তো পাওয়া যায়। হ্যাঁ, এটা পাওয়া যায়, তবে দিন শেষে আসলে মানসম্মত প্রশ্ন হইলে যারা ইংরেজি ব্যাকগ্রাউন্ড থেকে পড়াশোনা করে আসছে, তারাও আসলে 12-13 নাম্বার এখানে ইনশো করতে পারে না। আমি নিজে 3টা বিসিএস পিলি দিয়েছি, পড়াচ্ছি আজকে প্রায় অনেক দীর্ঘদিন যাবত, প্রায় 5-6 বছর তো হয়ে গেল। তা আমি দেখেছি আমার অনেক যারা মানে তুখোর ক্যান্ডিডেট, যাদেরকে আমরা হয়তো প্রিলিমিনারিতে টিকতে দেখেছি, বা তারা হয়তো প্রিপারেশনও ভালো নিয়েছিল, তাদেরকেও যদি জিজ্ঞেস করি যে ইংলিশ সাহিত্যের কী অবস্থা, বলে স্যার 8-10 হবে এরকম। তো সুতরাং এই জায়গাটাতে আমরা খুবই মানে একটা স্ট্রেট ফরওয়ার্ড একটা জায়গা থাকবো। সেটা হচ্ছে এখানে আমার অতিরিক্ত প্যারানোর কিছু নেই, 10 পাইলেই হলো, 9 পাইলেও সমস্যা নেই, ঠিক আছে। বাট 9-এর নিচে যেন না আসে, মানে 10-9 এর নিচে যেন না নামে। উপরে গেলে তো ভালো। এখন আসেন কী করতে হবে এখানে, যদি আমি 10 বা 10 প্লাস পেতে চাই, কী করতে হবে। করার আসলে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে প্রচুর পরিমাণে বিগত বছরের যে প্রশ্নগুলো হয়েছে বিসিএস প্লাস বিসিএসের বাইরে বিভিন্ন প্ল্যাটফর্মে যে প্রশ্নগুলো হয়, সেই জায়গাগুলো থেকে ইংরেজি সাহিত্যের যে প্রশ্নগুলো আছে এগুলো সব করে ফেলতে হবে। সব মানে সব। ফর এক্সাম্পল আমি যদি বলি 10ম বিসিএস থেকে শুরু করে 46 পর্যন্ত প্রিলির যে প্রশ্নগুলো হয়েছে, অনেকে হয়তো বলবে যে 34-এর আগে তো সাহিত্য, মানে 35-এর আগে তো এরকম সাহিত্য ছিল না। সাহিত্য ছিল না, কিন্তু 34 পর্যন্ত যেই প্রশ্ন হতো, সেখানেও 1-2টা করে করে সাহিত্য থেকে প্রশ্ন আসতো, এবং সেগুলো আপনি বাদ দিতে পারবেন না। আপনি একদম 10ম বিসিএস থেকে 34 মানে ওল্ড
আগের সিলেবাসে বললাম, আর নিউ সিলেবাস যেটাকে এখন আমরা বর্তমানে ফলো করছি সেটা হচ্ছে 35তম বিসিএস থেকে যে নতুন সিলেবাস আছে সেই সিলেবাস থেকেও সেগুলো করতে হবে। কারণ এই বিসিএস প্লাস বিসিএস বাইরেও দেখবেন আপনি বিভিন্ন পরীক্ষায় একটা তো ইংরেজি সাহিত্য প্রশ্ন হয়, বিভিন্ন জব সলিউশনে পাবেন আপনারা। মানে ইংরেজি সাহিত্য বিসিএস প্লাস অন্যান্য, শুধু ব্যাংকে মনে হয় না, আর কিন্তু আপনি যদি বলেন নিবন্ধন পরীক্ষা, বা আপনি যদি বলেন কি প্রাইমারি প্রাথমিক শিক্ষক পরীক্ষা, বা আপনি যদি অন্যান্য চাকরির পরীক্ষা ধরেন, বিভিন্ন সংস্থাগুলো জব পরীক্ষা নেয়, দেখবেন 2-1টা করে ইংরেজি প্রশ্ন দিয়ে দেয় মাঝে মাঝে। তো এগুলো অনেক ক্ষেত্রেই বিসিএস থেকেই কপি করে। মানে যদি আমি ধরি যে প্রাথমিকের যে পরীক্ষা হয়ে গেল আমাদের, সেখানেও ইংরেজি সাহিত্যের যে প্রশ্নগুলো হয়েছে দেখবেন যে ম্যাক্সিমাম বিসিএস থেকে কপি করা, কিন্তু তারপরও দেখা যায় 1-2টা কোশ্চেন নতুন পাওয়া যায়। তো এগুলো পড়তে হবে। আর যদি একদম না পারি, তাহলে আমরা বিসিএসের 10ম বিসিএস থেকে শুরু করে 46 পর্যন্ত খুব ভালোভাবে, এবং পড়াটা মানে শুধুমাত্র উত্তরটা পড়া না, অপশন সহ পড়া। অপশন সহ পড়াটা মানে কি, আপনার একটা কোশ্চেনের উত্তরে হয়তো সঠিক উত্তর ধরেন জন কেটস, কিন্তু বাকি যে সাহিত্যিক 3জনের নাম আছে, 3-4টা অপশনে হয়তো একটা উত্তর হলো, ফর এক্সাম্পল বি নাম্বার উত্তর হবে, বি নাম্বারে দেওয়া আছে জন কেটস, কিন্তু হয়তো এই নাম্বারে পিবি শেলের নাম আছে, সি নাম্বারে হয়তো আপনার জর্জ বার্নার্ড শয়ের নাম আছে। তো এদের সম্পর্কে ওই যে অপশন থেকেও কিছু জিনিস পড়ে নিতে হবে। বা শুধু নাম না, ধরেন 4টা সাহিত্যকর্মের নাম দিল, যে জন কিটসের লেখা, নিচের কোন সাহিত্যটি জন কিটসের লেখা, এরকম একটা প্রশ্ন হলো। তো সেক্ষেত্রে দেখা যাবে যে জন কিটসের তো একটা উত্তর হবেই, তো বাকি 3টা সাহিত্য কার নামে লেখা, মানে কে লিখেছে সেটাও জেনে নিতে হবে। মানে পড়াটাই লেভেলে থাকতে হবে যে আমি সঠিক উত্তর তো জানছি, পাশাপাশি আমার অন্যান্য যে অপশনগুলো আছে সেগুলোকে আমি একটু ক্রস চেক করে দেখবো। এটার কারণ হচ্ছে পিএসসি মাঝে মাঝে কাজটা করে, যে দেখা যায় যে গত বছর বা তার আগের বছর যে হুবহু হয়তো কপি করে না প্রশ্নটা, কিন্তু অপশন রিলেটেড দেখবেন অনেক সময় কপি মানে কমন পড়ে যেতে পারে। তো এইটা একটা ভালো স্ট্র্যাটেজি প্রিপারেশন নেওয়ার। অনেকে বলবে যে আমি তো ইংরেজি ব্যাকগ্রাউন্ড থেকে আসি না, আমি কেমনে পড়বো। এখানে যে বললাম, আপনি যদি শুধুমাত্র বিসিএসের প্রশ্নগুলো এবং অন্যান্য চাকরিতে আসা সাহিত্যের প্রশ্নগুলো যদি আপনি খুব ভালো করে পড়ে ফেলেন, আপনার এখানেই আপনার মানে 6-7 নাম্বার হয়ে যাবে। বিশ্বাস করেন, মিলাই নিন, এখানেই আপনার 5-6-7 এই রেঞ্জে নাম্বার আপনি পেয়ে যাবেন। মানে 4-5টা তো কমন থাকবে, এটা কোনো সন্দেহ নেই, আর বেশি থাকতে পারে, 7-8টা থাকতে পারে। তো যদি এখান থেকে আপনি আপনার 4টা বা 5টা প্রশ্ন পেয়ে যান, তাহলে আপনার আর লাগে কত, আর বাকি তো 4-5টা প্রশ্ন লাগে। সেইখানে আমরা এবার এর বাইরে কিছু সোর্স থেকে আমরা চিন্তা করব। আপনারা অবশ্যই যে যারাই প্রিপারেশন নেন বিসিএস, তারা অবশ্যই বই কিনেন, অ্যাসুরেন্স কিনেন, কেউ হয়তো আপনার কী বলা যায় প্রফেসর্স কিনেন, কেউ হয়তো অন্য কোনো প্রকাশনের বই কিনেন। যাই কিনেন না কেন, সেই বইতেও তো ইংরেজি সাহিত্য নিয়ে আলোচনা আছে। জাস্ট যে কোনো একটা বই, সেটা হতে পারে প্রফেসর্স, হতে পারে অ্যাসুরেন্স, হতে পারে অন্য কোনো প্রকাশনীর প্রেসেপ্টর্স, বিভিন্ন প্রকাশন এখন আছে, যে কোনো একটা প্রকাশনীর বই বাকি 5টা নাম্বার বা 6টা নাম্বার পাওয়ার জন্য আপনাকে হেল্প করবে। আর যদি তাও না হয়, যে ধরেন আমি বিগত বছরের প্রশ্নগুলো সলভ করলাম, কিন্তু এরপরে আমি আর নতুন করে কিছু পড়তে পারছি না, তাইলে অ্যাটলিস্ট আমরা যারা ক্লাস নিই তাদের যে শিটগুলো আমরা দিই, এই শিটগুলো জাস্ট প্রতিদিন প্রতি ক্লাসের পড়াটা যদি আপনি পড়ে ফেলেন, আজকে ক্লাস নিলাম ফর এক্সাম্পল আপনার ভিক্টোরিয়ান পিরিয়ডের উপর, তো এই যতটুকু পড়লাম ততটুকু যদি আপনি আজকে পড়ে ফেলেন বা কালকের মধ্যে পড়ে ফেলেন, তাইলে এই যে শিটগুলো পড়াতেও আপনার বাকি 4-5 নাম্বার হয়ে যাবে। সুতরাং এটা নিয়ে এই 2 স্ট্র্যাটেজির বাইরে আমি আর কোনো কিছুই দেখি না। এক হচ্ছে বিগত বছরের প্রশ্ন, এটা কিন্তু প্রথমটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এমন হইতে পারে প্রথম স্ট্র্যাটেজিটাই, মানে বিগত বছরের প্রশ্ন ভালো করে ক্রস অ্যানালাইসিস করে পড়লেই হয়তো আপনার 8-10ও হয়ে যেতে পারে। মানে আপনি যে ভাবতেছেন 10 নাম্বার আমার টার্গেট, 10 বা 10 প্লাস পেতে হবে, এমনও হতে পারে আপনার হয়তো বিগত বছরের প্রশ্নগুলো খুব ভালো করে পড়া থাকলে এখান থেকেই 7-8 নাম্বার আপনি কাভার করতে পারেন, এটা হতে পারে। সুতরাং হয়তো আপনাকে ওই বইয়ের এফোর্টটা হয়তো আপনার ওইভাবে নাও দিতে হতে পারে। বাট আমি সাজেস্ট করি, যাদের চাকরির এইজ আছে, সময় আছে, বয়স আছে, যাদের হয়তো এটাই লাস্ট বিসিএস, তাদের কথা ভিন্ন, বাট যাদের এখনও 3 বছর বা 2 বছর প্লাস যাদের টাইম আছে, ধরেন 2 বছর বা 3 বছর এরকম এইজ আছে চাকরি, বা তারও বেশি, তাদেরকে আমি বলবো যে আপনার 2টা স্ট্র্যাটেজি ফলো করার। একটা হচ্ছে বিগত বছরের প্রশ্নগুলো ভালো করে পড়তে হবে, দ্বিতীয়ত আপনাকে একটা বই থেকে ভালো করে পড়তে হবে। আর একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলে দিই, এটা সবারই কাছে লাগবে, সেটা হচ্ছে আমাদের বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার আগে একটা প্রফেসর্স বিশেষ সংখ্যা বের হয়, আপনারা তো জানেন। আমি দেখছি ভালো করে মানে অ্যানালাইসিস করে, এই প্রফেসর্স বিশেষ সংখ্যার মধ্যে ইংরেজি সাহিত্যের যে অংশটা থাকে, এটা তো অবশ্যই মানে অনেকটা সংক্ষিপ্ত করে নিয়ে আসা একটা বিষয়, অনেক কিছু কম্পাইল করে একসাথে করা হয়, তো সেখানে তো অনেক মানে বিস্তারিত দেওয়া যায় না। তো এইখানেও আপনার সাহিত্যের যে অংশটুকু থাকে আলোচনায়,
এইটুকু যদি খুব ভালো করে পড়া যায়, খুব ভালো করে মানে খুব ভালো করে, একেবারে ওদের টেস্ট সহ, ওরা দেখবেন যে আলোচনা করার মাঝে মাঝে একটা করে টেস্ট দিয়ে রাখে, মানে একটা আপনাকে জাজ করার জন্য সেলফ টেস্ট দিয়ে রাখে, এরকম 2-3টা টেস্ট থাকে। তো এইরকম টেস্টগুলো সহ ওদের বিশেষ সংখ্যার অংশটুকু যদি আপনি ভালো করে পড়েন, সেখানেও দেখবেন যে সেখান থেকেও আপনার ওই একটা দিয়ে আলটিমেটলি আপনার বিগত বছরের কোশ্চেনও কভার হয়ে যায়, কারণ ওখানে কিন্তু আপনার বিগত বছরের কোশ্চেনের আনসার থাকে, যদিও ওইটা মানে অ্যানালাইসিস থাকে না বা হয়তো ব্যাখ্যা করে থাকে না, কিন্তু আনসার দেওয়া থাকে, কোশ্চেন এবং আনসার দেওয়া থাকে। তা আমি ওইটা আপনি যদি অন্য কোনো ভালো একটা বই থেকে ব্যাখ্যা সহ উত্তরগুলো পড়েন সেটা ভালো হয়, বা যদি তাও না পারেন তাহলে বিশেষ সংখ্যা থেকে অ্যাটলিস্ট বিগত বছরের কোশ্চেন এবং তার আনসারটা প্লাস ওদের যে টেস্ট থাকে সেই টেস্টগুলো যদি ভালো করে দেন, তাহলে এখান থেকে আপনারা আমার মনে হয় 8-10 নাম্বার এইটাই দিয়ে কভার করা সম্ভব, যারা একটু টেকনিক্যালি চিন্তা করতে পারে। তাহলে আমি অনেকগুলো সোর্স বলে দিলাম, বিগত বছরের প্রশ্ন, যে কোনো একটা বই, তাও যদি না হয় তাহলে বিশেষ সংখ্যা যেটা বের হয় বিশেষ পরীক্ষার 3-4 মাস আগে, সেটা এভাবে আপনারা আগাতে পারেন। আরেকটা কাজ করা যায় চাইলে, যদি এটা যাদের সময় আছে বা যাদের আপনার হাতে বয়স আছে, চাকরি এই যাদের এখনও 2-3 বছর বেশি আছে, তারা চাইলে আপনারা এই সাহিত্যের উপর আপনার কি বলা যায় বিভিন্ন ধরনের হ্যান্ড নোট পাওয়া যায় ছোটো ছোটো, আপনার নীলক্ষেতগুলো দেখবেন বা বিভিন্ন বইয়ের, ঢাকায় এগুলো বেশি পাওয়া যায়, বা ঢাকার বাইরে আমি হয়তো বিভিন্ন জায়গায় দেখেছি থাকতে পারে, নীলক্ষেতে বেশি পাওয়া যায় ছোটো ছোটো হ্যান্ড নোট কিছু বের, মানে বিভিন্ন কোচিং সেন্টারে পড়ানো স্যারদের, ফর এক্সাম্পল আমারই হয়তো একটা নোট বের হবে, অলরেডি আছে, আপনারা হয়তো পাবেন কিছুদিনের মধ্যে। মানে এই যে নোটগুলো, যে কোনো একজন ভালো শিক্ষক যিনি এই বিসিএসের প্রিপারেশন বা বিসিএসের এই জব ক্ষেত্রে সে এক্সপিরিয়েন্স 3-4-5 বছর ধরে পড়াচ্ছে, এরকম অভিজ্ঞ একজন শিক্ষকের একটা হ্যান্ড নোট, যারই হোক সেটা অভিজ্ঞ, দেখে নেবেন, ভালো জায়গায় তিনি পড়াচ্ছেন, ভালো একটা প্ল্যাটফর্মে আছেন, এটাও দেখে নিতে পারেন, অথবা তার কী বলা যায় আপনার ব্যাপারে একটু ব্যাকগ্রাউন্ড চেক করে দেখবেন যে সে আসলে এই বিসিএস সিভিল সার্ভিসের ক্যাডারে আছে কিনা, বা অন্য কোনো ভালো জবে আছে কিনা, বা তিনি আসলে এক্সপিরিয়েন্স কিনা, এই জায়গাটা তিনি কতটুকু বুঝেন, একটু দেখে নেবেন। মানে ওভারঅল সব কিছু দেখে যে কোনো একজন ব্যক্তির একটা হ্যান্ড নোট আপনি ফলো করেন। ফর এক্সাম্পল আমি আমাকে দিয়ে যদি বলি, আমার একটা নোট আমি সবসময় করে রাখি মানে হচ্ছে আমি এমন একটা নোট তৈরি করেছি এই বিসিএস ইংরেজি প্রিলিমিনারি ইংরেজি সাহিত্যের জন্য, আমি এমন একটা নোট তৈরি করেছি যেটাতে শুধুমাত্র সামনের 47তম বিসিএসের প্রশ্নটা অ্যাড করা ছাড়া আর কোনো কাজ নেই। মানে আমি এমনভাবে সেট করছি যে এই নোটটা আপনার যে কোনো বিসিএসের প্রিলিমিনারিতে ইংরেজি সাহিত্যের জন্য এটা 70-80% কমন, এবং আপনি হয়তো শুনে মানে অবাক হতে পারেন বা হয়তো অনেকে বিশ্বাসও করতে নাও পারেন, কিন্তু দিস ইজ ট্রু যে আমার এই শীট থেকে আমি বিগত 4-5টা বিসিএস আমি শীটে একটা ওয়ার্ডও চেঞ্জ করি না, শুধুমাত্র প্রশ্নটা অ্যাড করছি। ফর এক্সাম্পল 44 বিসিএসে আমি যখন দিয়েছি তখন আমি শুধু 43-র কোশ্চেনটা অ্যাড করছি, 45-এ দিয়েছি, 44-এ অ্যাড করছি, কিন্তু আমি নতুন কোনো তথ্য অ্যাড করিনি, একটা ফরম্যাট রেখেছি। এই ফরম্যাটটা আমি দেখেছি প্রতিবারই, এবং যে কথাটা বললাম যে একটা বিসিএসে মনে হয় একটু কঠিনও প্রশ্ন হয়েছিল, মনে হয় 41 বা 40 বিসিএসে, সর্বোচ্চ কঠিন কোশ্চেনেও আমার এই শীট থেকে 13টা কোশ্চেন কমন ছিল। মানে এটা আমার জন্য বলছি না, এটা আমি বিশ্বাস করি যারা অভিজ্ঞ পড়াচ্ছে দীর্ঘদিন যাবৎ, বা যারা ক্যাডার সার্ভিসে আছেন, বা যারা এই লেভেল সম্পর্কে জানে, এই ইনডেপথ নলেজ রাখে যে বিসিএসের পিলির ইংরেজি সাহিত্য কোশ্চেন কেমন হয়, বা তিনি পরীক্ষা দিয়েছেন তার একটা অভিজ্ঞতা আছে, বা তিনি পড়াচ্ছেন এখন তার এরকম অভিজ্ঞতা আছে। এমন হতে পারে সে হয়তো বিসিএস ক্যাডার না, বাট তিনি দীর্ঘদিন যাবৎ আপনার বিসিএসের পিলির বিভিন্ন স্ট্যান্ডার্ড প্ল্যাটফর্মে পড়াচ্ছে। এরকম আমি অনেকেই জানি যারা হয়তো ক্যাডার হতে পারে নাই, বা হয়তো সরকারি চাকরিতেও নাই, কিন্তু তারা এত অভিজ্ঞ যে তারা বিভিন্ন প্ল্যাটফর্মে পড়াচ্ছে, বিভিন্ন কোচিংগুলোতে পড়াচ্ছে, এবং সেখানে তারা যথেষ্ট মানে কী বলা যায় ভালো সাড়া পাচ্ছে। এরকম অনেকে আছে, তাদেরও ফলো করতে পারেন আপনি। নট নেসেসারিলি যে যারটা ফলো করবেন সে ক্যাডার হইতে হবে বা সরকারি চাকরি থাকতে হবে এমনটা না, বাট যিনি এই ব্যাপারে ইউজ টু, নিজে ভুক্তভোগী, মানে নিজে পরীক্ষার হলে গিয়ে ঠেকে শিখেছে, তার তৈরি করা জিনিসটা আমি বিশ্বাস করি যে কিছুটা হলেও মানে অনেকের থেকে একটু বেটার হবে। এছাড়া যারা অভিজ্ঞ তাদেরটাও ফলো করতে পারেন। তাহলে আশা করি সাহিত্য নিয়ে আপনাদের কোনো কথা নেই, এটা একটু দেখেন, খেয়াল করে যদি মোটামুটি এভাবে একটু প্রিপারেশন নেন, তাহলে আমার সাহিত্য থেকে 10-12 পাওয়া খুব একটা কঠিন না। আর আমি যদি আপনাদের সাথে থাকি তাহলে আমি আমার যে ম্যাটেরিয়ালসগুলো আছে সেগুলো আমি অবশ্যই শেয়ার করব। এরপর আসি মানে ল্যাঙ্গুয়েজের ব্যাপারে আসলে এখানে একটা ভাস্ট প্রিপারেশন লাগবে, কারণ আপনি সাহিত্যের মতো এরকম শর্টকাট ঠিক না, মানে অল্পের মধ্যে সারতে পারবেন না যে বিগত বছরের প্রশ্ন করে ফেললাম, আমার এখান থেকে 8-10টা কমন পেয়ে যাবো, বা আমি হয়তো
7-8টা কমন পাবো, এই চিন্তা এখানে করা যাবে না। একটা দুটো আসতে পারে, একটা সিনোনিম অ্যান্টোনিম আসতে পারে, বা হয়তো একটা গ্রামার কমন করতে পারে, কিন্তু এখানে তো 20টা নাম্বার। এখানে আপনার স্পেলিং আছে, সিনোনিমস আছে, অ্যান্টোনিমস আছে, ফ্রেজাল ভার্ব আছে, প্রিপোজিশনের ব্যবহার আছে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ইউজ প্রিপোজিশন, এগুলো তো গ্রামার রিলেটেড না, মানে অনেকটা কী বলা যায়, গ্রামারের মতো বিষয় না যে আমি গ্রামারের মতো বিষয় পড়ে বুঝলাম, বাট এরকম এগুলো অনেকটা মানে কী বলা যায় আপনার মুখস্থ নির্ভরই বলতে পারেন। আপনি সিনোনিম অ্যান্টোনিম কী গ্রামার, মানে গ্রামার দিয়ে বুঝবেন, বা আপনি হয়তো স্পেলিং আপনি কী গ্রামার দিয়ে বুঝবেন, বা আপনি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ব্যবহার আপনি কী গ্রামার দিয়ে বুঝবেন, এগুলো গ্রামারের সাইডের বাইরে। এই জন্য নাম দিয়েছে ল্যাঙ্গুয়েজ, কারণ এখানে ল্যাঙ্গুয়েজ নাম দিলে কী হয় যে গ্রামারও রাখা যায়, পাশাপাশি ভোকাবুলারিগুলো রাখা যায়। তাহলে এখানে কিন্তু এই 20 নম্বরের মধ্যে কিন্তু আপনাকে 2-3টা ভাগ করে ফেলতে হবে, এবং একটা ভাগ আপনাকে করতে হবে পিওর গ্রামার বেসড, যেগুলো আপনি একটা এক্সাম্পল ভালো করে বুঝলে বা একটা নিয়ম ভালো করে বুঝলে আপনি এরকম আরও 10-12টা নিয়ম পারবেন। এরকম একটা গ্রামার বেসড পার্ট আছে, ফর এক্সাম্পল রাইট ফর্ম অফ ভার্বস, টেন্স, ভয়েস, ন্যারেশন, আপনার কী বলা যায় ট্রান্সফরমেশন সেন্টেন্সেস, সিম্পল কনভার্স কম্পাউন্ড, এগুলো একটা পার্ট আছে। এগুলো পিওর গ্রামার বেসড, এগুলো আপনি ভালো করে ক্লাসে বুঝলে বা সেগুলো করলে বা যে কোনো একটা বই থেকে ফলো করলে আপনি হয়তো এগুলো দাঁড় করে ফেলতে পারেন। আরেকটা পার্ট আছে আপনার, যেটাতে যেমন ফর এক্সাম্পল নাম্বার, জেন্ডার, এগুলো কিন্তু সিলেবাসে আছে। তারপর ধরেন আপনি যে ভোকাবুলারি পার্টগুলো করলাম, সিনোনিম অ্যান্টোনিমস এগুলো করলাম, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ব্যবহার করলাম। তারপর আরেকটা পার্ট আছে এই ল্যাঙ্গুয়েজের মধ্যে, সেটা হচ্ছে নেমস অফ ডিফারেন্ট পার্টস অফ অ্যাপ্লিকেশন, লেটার অ্যান্ড কম্পোজিশন। দেখবেন পিসি সিলেবাসের শেষের দিকে এই লাইনটা আছে, এই ইয়াটা দিয়ে দিচ্ছে যে আমাদের লেটার, অ্যাপ্লিকেশন, কম্পোজিশনের মধ্যে বিভিন্ন অংশগুলোর কী নাম, এরকম প্রশ্ন আসে বিভিন্ন প্রতি বিসিএসে একটা দুটো দিয়ে দেয়। যে ধরেন আমি আপনাকে প্রশ্ন করতে পারি যে একটা ফর্মাল লেটারের সাবস্ক্রিপশন পার্ট মানে কি, বা আমি আপনাকে বলতে পারি যে একটা মানে ট্রানজিশনাল ফ্রেজেস কোথায় বেশি ব্যবহৃত হয়, প্যারাগ্রাফে না এসেতে না কম্পোজিশনে, বা আমি আরও মানে সহজ প্রশ্ন করতে পারি হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন এসে অ্যান্ড কম্পোজিশন, এরকম প্রশ্ন আসতে পারে। মানে এই টাইপের কিছু প্রশ্ন আছে যেগুলো আলটিমেটলি আপনার গ্রামারও না, আবার আপনার ভোকাবুলারিও না, এগুলো হচ্ছে টোটালি ওই আপনি প্যারাগ্রাফ, অ্যাপ্লিকেশন কিংবা কম্পোজিশন, এসে এগুলোর সাথে রিলেটেড। যে ট্রানজিশনাল ফ্রেজেস অথবা আমাদের কি মডেল সেন্টেন্সেস, বা আমাদের বলতে পারি টার্মিনেটরি সেন্টেন্সে কী থাকতে পারে, কোথায় থাকতে পারে, এসের কটা পার্ট থাকতে পারে, কম্পোজিশনের পার্ট হতে পারে কিনা, বা প্যারাগ্রাফ আপনার অ্যাপ্লিকেশনের সুপারস্ক্রিপশনস মানে কি, সাবস্ক্রিপশন মানে কি, তারপরে আপনার কী বলা যায় অ্যাপ্লিকেশন লেটারের পার্টগুলোর কোন পার্টের নাম কী কী, কটা পার্ট থাকে, ইনফর্মাল লেটার হলে সেগুলো কেমন হয়, এইরকম কিছু বিষয় আছে। এগুলো পড়াশোনার জায়গা আছে, এখান থেকে একটা দুটো নাম্বার থাকে। তো এটা একটা পার্ট। আরেকটা পার্ট হচ্ছে বললাম ভূগোল, 3টা পার্ট করতে পারেন, একটা হচ্ছে এই গ্রামার বেসড, একটা হচ্ছে ভোকাবুলারি বেসড, আর একটা হচ্ছে এই পার্টটা মানে প্যারাগ্রাফ, লেটার, কম্পোজিশন, এগুলো। এখন এই 3টা পার্টে আপনাকে একদম বিস্তারিতই প্রিপারেশন নিতে হবে। এগুলো আপনার আলটিমেটলি যারা ইংরেজি দুর্বল মনে করেন নিজেকে, বা যারা মনে করেন যে ইংরেজিতে সমস্যা, তাদের জন্য আলটিমেটলি এইগুলোর ক্লাস করা ছাড়া উপায় নেই। আপনি হয়তো 10-12-20টা ভোকাবুলারি মুখস্থ করতে পারেন, কিন্তু আলটিমেটলি শুধু ভোকাবুলারি দিয়ে তো হবে না। ভোকাবুলারি থেকে প্রশ্ন আসে কয়টা, 1-2-3টা আসে, প্রিপোজিশন থেকে আসে হয়তো 2-3টা। তাহলে এগুলো আপনি আলটিমেটলি দেখবেন যে ভোকাবুলারি থেকে যে প্রশ্নগুলো আসে, এগুলোর মধ্যে আবার বিগত বছর থেকে 2-1টা কমন আসে। তো এখানে আপনার প্রিপারেশনের জায়গা হচ্ছে আপনি বিগত বছরের প্রশ্ন তো পড়বেনই, এতে বাদ দেওয়ার কিছু নাই। বিগত 10ম বিসিএস থেকে 46 পর্যন্ত যতগুলো প্রশ্ন হয়েছে সবগুলোর ব্যাখ্যা সহ পড়বেন। জব সলিউশন থেকেও বিভিন্ন গুরুত্বপূর্ণ চাকরি, বিশেষ করে যেগুলো নবম গ্রেডের চাকরি বা 10ম গ্রেডের চাকরি, এর বাইরে যাওয়ার দরকার নেই। নবম এবং 10ম গ্রেডের যে সরকারি চাকরি, সেখান থেকেও আপনি জব সলিউশন থেকে পড়বেন। এগুলো তো পড়বেনই, পাশাপাশি অবশ্যই একজন ভালো ইনস্ট্রাক্টরের বা একজন ভালো ইংরেজি শিক্ষক যিনি পড়াচ্ছেন দীর্ঘদিন যাবত, তার ক্লাসগুলো আপনাকে মনোযোগ করতে হবে এবং তার শিটগুলো করতে হবে। এখানে আসলে কোনো ছাড় দেওয়ার কিছু নেই। এই জায়গায় আপনাকে 20-এর মধ্যে আপনাকে অবশ্যই 15+ নাম্বার পাইতে হবে, আদারওয়াইজ কিন্তু সমস্যা হয়ে যায়। মানে ওখানে আমি বলেছি 10, এখানে 15+, তার মানে 25+। আপনি যদি টোটাল ধরেন যে 35-এর মধ্যে আমি কত পাবো, যে আমি যদি চূড়ান্তভাবে নিজেকে সেফ জোনে রাখতে চাই, তাহলে 35-এর মধ্যে আপনাকে 25+ নাম্বার নিশ্চিত করতে হবে। এতে কোনো মানে ব্যত্যয় করা যাবে না। আপনার গ্রামার ল্যাঙ্গুয়েজ পার্টের মধ্যে আপনাকে 15+ নাম্বার পাইতেই হবে। আর এর থেকে বেশি পেলে তো ভালো, অনেকে 20-এর মধ্যে 17-18 পায়, এটা ভালো কথা, কিন্তু 15 আপনাকে পাইতেই হবে। 15 নিচে পাইলেই আপনার আলটিমেটলি একটা স্ট্যান্ডার্ড মেনটেন করতে পারবেন না আপনি। এই কারণে আপনাদেরকে এই জায়গাটাতে আমরা যারা সাপোর্ট দিব, আমার ইংরেজি সাহিত্যের ক্লাসও আমরা নিব, আমরা গ্রামারের ক্লাসও নিব। পাশাপাশি আমি যে ব্যক্তিগতভাবে যেই কৌশলটা ফলো করি বা আমি আমার শিক্ষার্থীদেরকে বলি বা তাদেরকে করাই, সেটা হচ্ছে আমি যেটা করি যে ভোকাবুলারি, বা আপনাদের সাথে যদি আমি থাকি সেটাই করব, ভোকাবুলারি, প্রিপোজিশন, স্পেলিং,
এই বিষয়গুলো আমি প্রতি 2 দিন 3 দিন পর পর আপনার ডে 1 টু ডে 3 এটা আমি হয়তো 3 দিনের জন্য দিলাম, আবার হয়তো 3 দিন পরে আমি দিলাম ডে 4 টু ডে 6। মানে এই ডে 1 টু ডে 3 কি আছে এর মধ্যে কিছু ভোকাবুলারি আছে, কিছু প্রিপোজিশনের ব্যবহার আছে, কিছু স্পেলিং আছে, কিছু কারেকশন আছে, মানে বিভিন্ন আইটেম মিলিয়ে ভোকাবুলারি প্রিপোজিশন মানে যেগুলো একটু মুখস্থ টাইপের রিলেটেড এগুলো বেশি রেখে, হ্যাঁ ভোকাবুলারি বলতে আমরা আসলে গ্রুপ ভার্বকেও চিন্তা করি, প্রবাদ বাক্য আছে এখানে, হ্যাঁ মানে ইংরেজি কিছু প্রবাদ বাক্য আছে সেগুলো রাখি আমরা। তার মানে টোটাল স্পেলিং, আপনার ওয়ার্ড, সিনোনিম, অ্যান্টোনিম, প্রোভার্বস কিংবা আপনার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এটা অনেকটা মুখস্থর মতো। তো এরকম কিছু বিষয়গুলোকে একসাথে করে আমরা ডে 1 টু ডে 3, ডে 4 টু ডে 6 এইভাবে আমরা ভাগ ভাগ করে করে একদম 30-40 ডে পর্যন্ত আমরা একটা আমার যে পার্সোনাল যে হ্যান্ডনোটটা আছে যেটা আমি সবসময় ফলো করি, এটা আমি আপনাদেরকে এইভাবে আস্তে আস্তে দিতে থাকি। অনেকে আমাকে বলে ভাই একবারে দিয়ে দেন, যেমন আপনার কাছে তো আসি রেডি, আপনি একবারে দিয়ে দেন। তো দেখেন আমি একবারে দিলে যদি আপনার পড়া হইতো, তাইলে আমি একবারে না দিলেও আপনার পড়া হবে। কেমন? ইংরেজির উপর কি বইয়ের অভাব কম আছে? মানে কম বই আছে? আমাদের যে ভোকাবুলারির আলাদা বই কিনতে পাওয়া যায়, বা আমরা যে ডিকশনারি ফলো করি ছোটোবেলা থেকে, আপনার বাসাও নিশ্চয় ডিকশনারি আছে, তা আপনার ডিকশনারি থেকে কয়টা ওয়ার্ড মুখস্থ করছেন, কয়টা ওয়ার্ড শিখছেন? তার মানে আমরা যদি একবারে শিখতে চাই, আর যাই শেখা হোক ভোকাবুলারি একবারে শেখা হবে। মানে ব্যাপারটা এরকম যে ভাই আপনার কাছে তো ডে 30 পর্যন্ত আছে, তার মানে আপনার ডে 1 টু ডে 30 মানে এখানে প্রায় মিনিমাম 500-700 উপরে এই ওয়ার্ড এগুলো আছে। তো সব একবার দিয়ে দেন, আমি আস্তে আস্তে পড়ি, আপনার পড়া জীবন আমি দিব, আপনি নেবেন। আপনি সর্বোচ্চ যেটা করবেন প্রিন্ট করতে পারেন, প্রিন্ট করলে মনে করেন 20-30-40 পৃষ্ঠা হয়ে যাবে। সেটা অনেকে করবে না, কারণ অনেক এত বেশি প্রিন্ট করে টাকা পয়সা অনেক থাকে, সমস্যা হবে। তো সেই জায়গা থেকে হয়তো প্রিন্টও করবে না, ওই পিডিএফ ফাইলটা রেখে দিবে, ওইটা আর জীবন পড়া হবে। বা আপনি হয়তো যদি আমারই কথা বাদে দেন, আপনি কয়দিন আপনার ডিকশনারি থেকে আপনি ওয়ার্ড মানে শিখছেন? আপনার কাছে তো ডিকশনারিটা আছে, মানে একটা কম্পাইল পুরোটা যদি চিন্তা করি, ডিকশনারি আছে, আপনার প্রতিদিন ইংরেজি পত্রিকা আছে, এগুলো আপনি শিখতে পারেন। কিন্তু সেগুলো আমার শেখা হয় না। আমরা কিন্তু আলটিমেটলি একবারে সব কিছু পড়ে ফেলতে চাই, কিন্তু আমাদের শেষ পর্যন্ত কিছুই হয় না। এই কারণে ওই স্ট্র্যাটেজিটা আগানো উচিত, স্লো অ্যান্ড স্টেডি উইথ দ্য রেস। তার মানে আপনি যদি প্রতিদিন, মানে আজকে আমি একদিনের জন্য দিলাম ডে 1, আপনি ডে 1টা করলেন এবং এটা প্র্যাকটিস করলেন। ডে 2 কালকে দিলাম, কালকে করলেন, তাহলে একটা বা একদিন পর পর দিলাম, আজকে ডে 1 দিলাম, কালকে হয়তো গ্যাপ দিয়ে পরের দিন ডে 2 দিলাম। তাহলে হবে কি যে আপনার পরে একটা আগ্রহ থাকবে যে আমি যে আজকে ডে 1টা পড়লাম, আমার ডে 2টা পড়তে হবে। হয়তো ওইটা মানে একদিনে কাভার করে ফেলতে পারলে আমার হয়তো প্রেশারটা কমে যাবে। বা একটা চাপ থাকা, মানে আমি আজকে দিয়ে তো আপনাকে ছেড়ে দেবো না, আমি ডে 1টা দিয়ে আমি আপনাকে এক্সাম নিব। আমি বলবো যে আজকে আমি ডে 1 দিলাম, আমি কালকে পরশু আপনার কাছ থেকে পরীক্ষা নেব। সুতরাং তখন আপনার একটা প্রেশার থাকবে এবং আপনি ওইটুকুই পড়বেন যেটুকু আমি ডে 1-এ দিচ্ছি। এবং আমি বিশ্বাস করি যে এইভাবে যদি কনসিস্টেন্টলি মেনটেন করা যায়, তাহলে আমাদের 3-4 মাস 5 মাসের যে জার্নি পিলি পরীক্ষার আগে, আপনি বিশ্বাস করেন যদি প্রতিদিন একটা করে ওয়ার্ড শিখেন, তাহলে 3 মাসে আপনার কয়টা ওয়ার্ড শেখা হলো চিন্তা করেন একবার। আর যদি আপনি প্রতিদিন 5টা করে ওয়ার্ড শিখেন, তাহলে 3 মাসে কয়টা ওয়ার্ড শেখা হলো। কিন্তু আমি যদি আপনাকে বলি যে আপনি কি আসলেই ইংরেজির 90টা ওয়ার্ড বা 100টা ওয়ার্ড স্ট্যান্ডার্ড বা মানসম্মত বলতে পারবেন? আমিও পারবো না, অনেকেই পারবে না। তার একটাই কারণ যে আমরা আসলে একবারে শিখে ফেলতে চাই, কিন্তু আসলে আমাদের শেষ পর্যন্ত কিছুই হয় না। এই কারণে আমাদের যে কাজগুলো আছে, বিশেষ করে আমি আমারটা এক্সাম্পল দিয়ে বললাম যে আমরা চাই যে ভোকাবুলারি এই পার্টটা কনসিস্টেন্সি মেনটেন করে আপনি পড়েন। আপনি আজকে পড়লেন, আবার 6 দিন বন্ধ, পড়াশোনার খবর নাই, আবার তারপরে আপনি শুরু করলেন, এইভাবে অ্যাটলিস্ট ভোকাবুলারি শেখা হয় না। আপনি প্রতিদিন বা একদিন পর পর আপনি একটা ধারাবাহিকতা মেনটেন করে পড়েন। আপনি পত্রিকা থেকে উঠান, আপনি আমাদের শীট থেকে পড়েন, মানে যেখান থেকেই পড়েন, যেই সোর্স থেকেই পড়েন, এটা আপনাকে একটা ধারাবাহিকভাবে মেনটেন করে যেতে হবে। তো সুতরাং এই জায়গাটা আমাদের মনে হয় একটু খেয়াল রাখতে হবে যে আমরা ভোকাবুলারিটা কীভাবে শিখবো। এটা আমি একটা শীট দিয়ে দিলাম, একটা বই দিয়ে দিলাম, আর আপনি পড়ে ফেলবেন, এটা আসলে এটা হয় না। আর গ্রামারের কথা আর কী বলবো, এটা আলটিমেটলি আপনাদের যে ক্লাসগুলো হবে সেই ক্লাসগুলোতে বুঝবেন, আমরা শীট দিব, সেই শীটগুলো পড়বেন। বা শীট না পড়তে চাইলে যেমন যে কোনো বই থেকে পড়তে পারেন, কোনো সমস্যা নেই, কারণ এগুলো তো আর ভ্যারি করবে না, খুব 1-2% ছাড়া আসলে ভ্যারি করে না। এইগুলো তো আমি যদি টেন্সের যা নিয়ম পড়াবো, ভয়েসের ওই 8-10টা বই পড়লাম, সেই নিয়ম পাবেন। হয়তো 2-1টা দিক হতে পারে, সেটা ভিন্ন কথা, এক্সেপশন ইজ নট দ্য এক্সাম্পল। তার মানে ওটা ভিন্ন। তার মানে এইটা আলটিমেটলি আপনার ক্লাস থেকেই বুঝে নিতে হবে। এটার জন্য আপনাকে, আমি মনে করি যে এই গ্রামার পার্টের জন্য আপনাকে আলাদা করে এফোর্ট দেওয়ার প্রয়োজন নাই।
কেমন এফোর্ট? আপনি ক্লাসের পরেও ভয়েস শিখবেন। আমি ভয়েসের ক্লাস নিলাম, আপনি এরপরেও ক্লাস শেষ করার পরও আপনি আর দুইটা বই নিয়ে বসছেন ভয়েস শেখার জন্য, এটা প্রয়োজন নেই। গ্রামারের ব্যাপারটা হচ্ছে আপনি ক্লাসেই শিখবেন, ক্লাসেই বুঝবেন, এবং বাসায় যদি আপনি পড়তে চান তাহলে এক্সারসাইজ করবেন যে ঠিক আছে আজকে আমাকে আমাদের কোর্সে ভয়েস শেখানো হয়েছে, তাহলে আমি ভয়েসটা এবার এক্সারসাইজ করি, বিগত বছরের কোশ্চেন থেকে দেখি পারি কিনা, বা কী বলা যায় মডেল টেস্ট থেকে দেখি পারি কিনা, এটা প্র্যাকটিস করা ওখান থেকে। কিন্তু আলাদা করে আবার আপনি গিয়ে একটা বই খুলে বসলেন ভয়েস শেখার জন্য, এটা আমার কাছে মনে হয় গ্রামারের জন্য এই স্ট্র্যাটেজিটা আসলে কাজ করে না, বা কাজ করলেও এটা অনেক সময় আপনার কাছ থেকে নষ্ট করবে বা সময় কেড়ে নেবে। সুতরাং এটা বাদ দিয়ে আপনি গ্রামারটা ক্লাসেই বুঝেন, আমরা শীট দিব, সেই শীট থেকে আমরা ক্লাসে বুঝাই দিচ্ছি, তাহলে শীটও বোঝা হইলো, ক্লাসও বোঝা হইলো, কোশ্চেন থাকলে সেখানে আলোচনা করা হলো। এরপরে আপনি চলে যান হচ্ছে এক্সারসাইজে, সেখানে আপনি বিগত বছরের কোশ্চেন নিয়ে বসেন, আপনি প্রয়োজনে কী বলা যায় মডেল টেস্টের বই নিয়ে বসেন, সেখান থেকে আপনি পরীক্ষা দিয়ে টেস্ট করেন যে আপনি কতটুকু বুঝলেন কী পারেন। কিন্তু গ্রামারের জন্য আলাদা করে আবার একটা বই নিয়ে বসা, এটা আমার কাছে মনে হয় সময় অপচয় ছাড়া কিছু না। তো ওভারঅল আলোচনা শেষ করবো এইগুলো, আসলে অল্প সময় আলোচনা করতে গেলেও প্রায় আধা ঘন্টা হয়ে গেল। তো মূল কথা হচ্ছে ইংরেজি সিলেবাসটা 35 নম্বর একটা সিলেবাস পিলিট, অনেকের কাছে আতঙ্ক, অনেকে মনে করে এখানে কেমন কী সম্ভব বা আদৌ পারবো কিনা। তা আমি আমার অভিজ্ঞতা থেকে বলি, বিসিএসের পিলিতে ইংরেজি সাবজেক্ট থেকে যে প্রশ্নগুলো হয়, মানে ইংরেজি অনেকগুলো সাবজেক্ট আছে এখানে, ইংরেজি, ম্যাথ, বাংলা, এগুলো অনেকগুলো পার্ট আছে, সবচেয়ে কম্পারেটিভলি অন্যগুলোর থেকে তুলনা করে যদি বলি সবচেয়ে সহজ প্রশ্ন ইংরেজিতেই হয়, সেটা আপনি সাহিত্য বলেন আর গ্রামার বলেন বা ল্যাঙ্গুয়েজ বলেন। মানে আপনি দেখবেন, আমরা দেখছি যে বাংলাতে এমন এমন প্রশ্ন হয় যেটা অনেক পড়ার পরেও অনেকেই পারবে না। বাংলাদেশ বিষয়ে বলি, আন্তর্জাতিক বিষয়ে বলি, তো এমন কিছু প্রশ্ন হয় যেগুলো আপনি অনেক পড়ার পরেও আপনি পারবেন না, বা আপনার হয়তো বিয়ন্ড রিচ এরকম ব্যাপারটা। কিন্তু ইংরেজি এমন একটা সাবজেক্ট যেটা আপনি যদি পড়েন ওইটা আপনি পারবেনই, এবং ওই রকমই প্রশ্ন হয়। মানে হ্যাঁ, একটা দুইটা অ্যান্টোনিম স্যানোনিম নিয়ে ঝামেলা পড়তে পারেন আপনি, কারণ আপনার তো আর 35টা কোশ্চেনের মধ্যে 35টাই পারা দরকার নেই। আমি বললাম যে 25 পাইলেই হলো। তাহলে আপনি যদি মনে করেন যে স্যানোনিম অ্যান্টোনিম খুব বিরক্ত করে আপনাকে, আপনি প্রয়োজনে এটা একটু কমায়াত পড়েন। আপনি ধরে নেন যে আমি স্যানোনিম অ্যান্টোনিমের একটা দুটো প্রশ্ন আসবে বা দুইটা তিনটা প্রশ্ন আসবে, আমি এখান থেকে হয়তো একটা পারবো, দুটা পারবো, ধরে নিতে পারেন। কারণ আপনি অনেক পড়লেন, 3টা কোশ্চেন হচ্ছে স্যানোনিম অ্যান্টোনিমে, দেখা গেল আপনি একটা পারবেন, দুটো পারবেন, এটা হতেই পারে। এমন ওয়ার্ড যেটা আপনি হয়তো আপনার এই পুরো প্রিপারেশনে আপনি পাননি, হতেই পারে। এই কারণে এই ভয় না পেয়ে যে আমি কোত্থেকে পড়বো, কী পড়বো, এত স্যানোনিম কোত্থেকে পড়বো, ভোকাবুলারি এত কোত্থেকে পড়বো, এত আমি প্রিপারেশন কোত্থেকে শিখবো, এগুলো না চিন্তা করে একটা প্ল্যাটফর্মে থেকে একজন ইনস্ট্রাক্টরের পরামর্শ মেনে একটা আপনার গাইডলাইন মেনটেন করে বা ফলো করে আপনি যদি প্রিপারেশন নেন, তাহলে ইংরেজি হবে আপনার জন্য সবচেয়ে সহজ সাবজেক্ট, অন্যান্য কম্পারেটিভলি অন্যান্য সাবজেক্ট যদি তুলনা করেন সেক্ষেত্রে। এবং এক্ষেত্রে আমি বললাম যে আপনি যা পড়বেন সেটা আপনি পাবেন পরীক্ষায়, এইটা নিশ্চয়তা ইংরেজি দিচ্ছে। কিন্তু এখানে আপনি ম্যাথও কিন্তু সেই নিশ্চয়তা আপনি পাচ্ছেন না। হ্যাঁ, ম্যাথে আপনি যা পড়লেন সেরকমই যে আসবে বা আপনি পারবেন কি না, আলটিমেটলি ওইখানে আপনাকে বসে করতে হচ্ছে ম্যাথটা, দুই একটা ম্যাথ কম করতে পারে। কিন্তু ইংরেজিতে ম্যাক্সিমাম প্রশ্নই আপনি যা পড়বেন হুবহু হয়তো আসবে না, সাহিত্য পাঠটা বাদ দিলে, সাহিত্য পাঠে হুবহু আসে, সাহিত্য পাঠে 4-5-6টা প্রশ্ন হুবহু আসে। বাট এটা যদি বাদ দিয়ে আমি গ্রামার পাঠ নিয়ে কথা বলি, এখানে হয়তো হুবহু আসবে না, কিন্তু আপনি পড়লে সেটা পারবেন। মানে এমনও হতে পারে যে ভোকাবুলারি আপনি কমন পেয়ে গেছেন বিগত বছর থেকে, হয়তো হতে পারে। তো ওভারঅল এইখানে হারানোর কিছু নেই, আপনি যদি প্রিপারেশন নেন, কষ্ট করেন। একটা আছে কি, ভাই আমি অনেক কষ্ট করছি কিন্তু আমি কি ফল পাবো, এই কোশ্চেনটা আপনি করতে পারেন বাংলায়। আমি দীর্ঘদিন বাংলা পড়াইছি একটা সময়, যখন আমি আপনার বিসিএসের পড়ানো শুরু করলাম প্রথম দিকে আর কি, ওই সময়টা আমি বাংলা পড়াতাম, ইংরেজি তো পড়াতাম, পাশে বাংলা দুটো সাবজেক্ট পড়াতাম, বাংলা ইংরেজি পড়াতাম। তো আস্তে আস্তে বাদ দিয়ে দিয়েছি। তো আমরা তখন দেখেছি, বা অনেকে আমার সাথে একমত হবেন, আপনি বাংলা সাহিত্যে আপনি যা পড়ে গেলেন, আপনি আমাকে 10% মানে নিশ্চয়তা দিতে পারবেন না যে আপনার এই পড়া থেকে আপনি 50%ও পরীক্ষা পারেন। মানে এমন একটা জায়গা বাংলা সাহিত্য, এমনকি বাংলা ব্যাকরণ, মানে আপনি যদি গ্রামারের কথাও বলেন, সেখানেও এরকম ঘটনা ঘটে যে আপনি এমন এমন ব্যাকরণ দিয়ে দেয়, এমন এমন নিয়ম দিয়ে দেয় যেটা বোঝাই যায় না কী বলতে যাচ্ছে, এমন এমন বাক্যশুদ্ধি দেয় বা এরকম কিছু ঝামেলা আছে। তো এরকম প্রত্যেকটা সাবজেক্ট, বিজ্ঞানও তাই। আপনি প্রিপারেশন নিয়ে গেলেন, মানে আপনি আমাকে নিশ্চয় দিতে পারবেন না যে এটা আপনি এখান থেকে মানে 50% এরকম আপনার পড়া থেকে এই প্রিপারেশনটা বা কষ্টটা আপনার কাজে লাগবে, এটা কিন্তু গ্যারান্টিটা খুবই কম। মানে তারপর আমাদের পড়তে হচ্ছে, এটা তো পড়া ছাড়া তো উপায় নেই। কিন্তু ইংরেজিতে এইটুকু বলা যায়
যে আপনি যদি ইংরেজি সাবজেক্টটা নিয়ে কষ্ট করেন তাহলে এই সাবজেক্টটা আপনাকে পরীক্ষাতে নিরাশ করবে না। আপনাকে ম্যাথ নিরাশ করতে পারে, সামহাউ বাংলা করতে পারে নিরাশ, সাধারণ জ্ঞানও আপনাকে নিরাশ করতে পারে। মানে আপনার যে ইফোর্ট, সেই ইফোর্টটার সাথে হয়তো পরীক্ষার হলে আপনার পারফরমেন্স হয়তো ম্যাচ নাও করতে পারে, কিন্তু ইংরেজির ক্ষেত্রে এটা ঘটবে না। ইংরেজিতে যদি আপনি ইফোর্ট দেন, পরিশ্রম করেন, আপনার এই পরিশ্রমের ফল আপনি পরীক্ষা হলে অবশ্যই পাবেন। সুতরাং আমি যে কথাগুলো বললাম সেগুলোকে যদি সামারাইজ করে বলি, তাহলে আমরা গ্রামারের জন্য আমাদের ক্লাস এনাফ, বা আমাদের শিটগুলো ক্লাস প্লাস শিট এনাফ। আমাদের ভোকাবুলারির জন্য আমাদের ডে বাই ডে পড়তে হবে, কনসিস্টেন্সি মেনটেন করে পড়তে হবে, এবং সেগুলোও আমরা প্রোভাইড করব। বা আপনি অন্য কোনো বই থেকেও পড়তে পারেন, যেমন ব্যালেন্স ভোকাবুলারি আছে, বিভিন্ন ভোকাবুলারি বই আছে, সেখান থেকে পড়তে পারেন। তবে আপনি ওই যে চিন্তা করতে বসে আমি একবারে সব পড়ে ফেলবো, এটা না। ওইটার ক্ষেত্রে আপনাকে কনসিস্টেন্সি মেনটেন করে আপনাকে ডে বাই ডে আগাতে হবে, এবং সেক্ষেত্রে 3-4 মাসের একটা লং প্রিপারেশনটা আমরা রাখতে হবে। আপনি গ্রামার হয়তো 1-1.5-2 মাসে শেষ করে ফেলতে পারেন, কিন্তু ভোকাবুলারি এটাকে আপনার 4-5-6 মাসে একটা কনসিস্টেন্সি মেনটেন করে এটাকে আগাতে হবে। এবং আমরা যদি আমাদের প্ল্যাটফর্ম থেকে আগাই, তাহলে অবশ্যই আমি আমার একটা স্ট্র্যাটেজি আছে বা আমার একটা কৌশল আছে, সেটাতে আমি আগাবো। আপনাকে আমি বললাম আগে যে আমি আপনাকে 2-3 দিনের ভোকাবুলারি দিয়ে দিব, আপনি আগামী 2 দিন এইগুলো পড়েন। আমি একটা পরীক্ষা নেব, পরীক্ষা যদি দেখি যে ভালো হচ্ছে, পরে আবার ডে 4 থেকে ডে 6 দিব, এইভাবে ধাপে ধাপে আগাবো ভোকাবুলারির জন্য, ভোকাবুলারি প্রিপোজিশনগুলোর জন্য। আর সাহিত্যের ক্ষেত্রে বললাম, কোনো ভয়ের কারণ নেই। বিগত বছরের প্রশ্নগুলো খুব ব্যাখ্যা সহ ভালো করে বুঝে পড়েন, এখান থেকে আপনি 7-8টা পাবেন। আর এছাড়া ওই প্রফেসর বিশেষ সংখ্যা, এই হাবিজের বই থেকে যদি মিলে দিলে পড়তে পারেন, তাহলে 10 নম্বর এখানে আলটিমেটলি খুব বেশি কিছু না। আর যদি কিচ্ছু না পারেন সাহিত্যে, তাহলে আমার শীটটা পড়েন। মানে আমি যে একটা বলছি যে আমি একটা শীট তৈরি করেছি, যেটা প্রতি বছর সেমই রাখি, শুধুমাত্র প্রশ্নটা অ্যাড করি, যে 47-এর প্রশ্ন অ্যাড হবে, কিন্তু 46-এ যেটা দিয়েছি সেটাই আপনাদের জন্য থাকবে। আবার 48-এও আমি 47-এ দিব, মানে শুধুমাত্র কোয়েশ্চেনটা অ্যাড করবো, কিচ্ছু না। এবং এমনভাবে সেট আপ করেছি যে আপনার 10-12টা প্রশ্ন কমন পড়তে বাধ্য, এবং খুব বেশিও না। এমন না যে শীটটা একেবারে 120টা, তাও না, হয়তো সর্বোচ্চ 7-8 পেজ হবে, মানে পিডিএফে যদি আমি চিন্তা করি 6-7 পেজের বেশি হবে না। সুতরাং এইটা যদি পড়েন, তাও ইনশাল্লাহ আপনাকে আর 10 নম্বর আপনি এখান থেকে 10-11 কাভার করতে পারবেন। এইভাবে যদি আমরা একটু চিন্তা ভাবনা করে আগাই, তাহলে মনে হয় আমাদের প্রিপারেশনটা ভালো হবে, এবং আমাদের ইংরেজি যে ভয়ভীতিগুলো দূর হবে, এবং আপনাদের 25 মার্কস বা তারও বেশি যদি চিন্তা করেন যে 26, 27, 28 এরকম একটা নাম্বার আপনার ইংরেজির এই 35 নম্বর থেকে থাকবে। এবং সেটা যদি রাখতে পারেন, প্রতি সাবজেক্টে যদি আপনি এভাবে চিন্তা করেন যে আপনি ইংরেজির 35 থেকে আপনি 25 রাখলেন, তাহলে বাংলার 35 থেকেও আপনি 25 রাখলেন, এভাবে যদি হিসাব করেন, দেখবেন যে এই পার্সেন্টেজটা মেনটেন করতে পারলে আপনার 120 প্লাস একটা সেফ নাম্বার আপনার চলে আসবে। আর পাশাপাশি তো অঙ্ক আছে বা আমাদের মেন্টালিটি আছে, এগুলো সব মিলিয়ে যদি আপনি চিন্তা করেন যে আপনি যদি 35-এ 25 ধরেন ইংরেজিতে, তাহলে আপনার এখানে তো 25-25 50 হয়ে গেল। মানে যে দুটো সাবজেক্টে 35 করে মার্কস আছে, বাংলা ইংরেজি, তাহলে এখানে তো 50 হয়ে গেল। এরপরে আপনি ম্যাথ মেন্টাল এবিলিটি মিলে আপনি 20 ধরেন, ওখানে আপনার 70 হয়ে গেল। বাংলাদেশ বিষয়গুলো আছে 30, সেখানে আপনি 20 ধরেন, 20 ধরার সাথে উপায় নেই, 20 ধরতেই হবে আপনাকে, সে 90 হয়ে গেল। আন্তর্জাতিকে আছে আপনার 20, সেখানে আপনি 12-13 ধরেন, হ্যাঁ, তাহলে আপনার এখান থেকে 102-3 হয়ে গেল। এরপরে আপনার আছে হচ্ছে বিজ্ঞানে আপনার এখানে 15 মার্কস, সেখান থেকে আপনি ধরেন 8-9, তো এখানে আপনার 110 প্লাস হয়ে গেল। আর ওই যে নৈতিকতা, মূল্যবোধ, সুশাসন সব কিছু মিলিয়ে জিলে আরও যা আছে, ওখান থেকে আপনি আরও হয়তো 8-10 কাভার করতে পারবেন। তার মানে আপনি আলটিমেটলি 120 প্লাস থাকবে আপনার মার্কস। এবং মোটামুটি 120 থাকলে আমরা আশা করি যে 60% মার্কস থাকা একটা চাকরির পরীক্ষা আপনার টিকার জন্য যথেষ্ট। আর যদি একেবারেই সহজ প্রশ্ন হয়, তাহলে আপনার নাম্বার আরও বাড়বে। আপনি যেখানে ধরতেছেন 20, সেখানে আপনার হয়ে যাবে 25, ম্যাথ মেন্টালিটি মিলে আপনার 25 হয়ে যাবে, তখন আপনার কাট মার্কস আরও বাড়বে। সেটা নিয়ে আমাদের চিন্তা নেই। আমরা যেই স্ট্যান্ডার্ডটা ধরলাম 120, সেটা হচ্ছে সর্বোচ্চ স্ট্যান্ডার্ড প্রশ্ন হইলে আমার 120 পাইলে এনাফ। এমনও বিশেষ গেছে যেখানে 107, 8, 9 অথবা 103, 4 এগুলো কাটমার্কস ছিল, আপনারা জানেন। যেমন 35 বিসিএসে 100 নিচে কাটমার্কস ছিল, 36-এ 100 আপনার 2-3 ছিল, 37-এ ছিল 107-8-এর মতো। তারপরে 38-এও আমি যে বিসিএস থেকে ক্যাটাগরি সেখানেও কাটমার্কস ছিল 114 না 15 এরকম। তার মানে এই সব বিসিএসে তো আর 120, যেমন আমাদের লাস্ট 2-1টা বিসিএসে কাটমার্কস বাড়ার কারণ হচ্ছে এই যে কোশ্চেন লিক হয়, নানাবিধ ঝামেলা ছিল। কিন্তু স্ট্যান্ডার্ড যদি ধরে রাখতে পারে পিএসসি, তাহলে 120 একেবারে নিশ্চিত থাকতে পারেন যে আপনি টিকবেন। এমনকি বললাম একটা দুটো বিসিএস ছাড়া প্রত্যেকটা বিসিএসই কিন্তু 110-15 এর মধ্যেই কাটমার্কস ছিল, 100 থেকে 115-এর মধ্যে। তাহলে আপনি 120 ধরতেছেন, যারা স্ট্যান্ডার্ড ধরতেছেন 120 প্লাস, তারা আসলে ওই ট্র্যাপে পড়ে গেছেন, ওই যে কোশ্চেন লিকের আবেদ চাচার ট্র্যাপের, মানে ওই কারণে আর কি আপনি চিন্তা করতেছেন যে 120। এবং অনেকে আমাকে বলছে, ভাই আমি 125 পাইছি তাও টিকি নেই। নাই টিকতে পারেন, কারণ ভাই প্রশ্ন লিক হয়েছে, আউট হয়েছে, তাহলে আপনি কেমন টিকবেন 125 পায়? এরকম হতেই পারে, কিন্তু আমরা ওটাকে
ধরছি না, আমরা ধরছি যদি স্ট্যান্ডার্ড মেনটেন করে পরীক্ষা হয় তাহলে 120 পে না টিকা মানে, যেমন আমি যদি যতটুকু বলি 40 বিসিএস পর্যন্ত আমি যতটুকু দেখছি 40 বা 41 পর্যন্ত এই বিসিএসগুলো মোটামুটি একটা স্ট্যান্ডার্ড ছিল, কোশ্চেন আউট হওয়ার কোনো খবর আমরা পাই নাই বা কোনোভাবেই আমরা এখানে আসলে এরকমই দেখি নাই। কোশ্চেন সহজ কম্পারেটিভলি কঠিন এটা ভিন্ন কথা, কিন্তু কোশ্চেন আউট হয়ে যাওয়া বা টোটালি ট্র্যাকের বাইরে গিয়ে প্রশ্ন করা এগুলো আমরা দেখিনি এই সম্পূর্ণ। তার মানে ওই জায়গায় কিন্তু দেখেন আমরা কিন্তু ঠিকই, আমি 38-এ কথা বলতে পারি, 38-এ আমি আপনার 112-13 দেখছি কাটমার্কস নিয়ে টিকছে। 100 আমার এক ফ্রেন্ড ও 110 ছিল, মানে সব কিছু বাদ দিয়ে তাদের 110 থাকে, সেও দেখছি শেষ পর্যন্ত টিকছে। তারপরে অনেক পরিচিত ছিল যারা 107-8 পাইত, তারাও টিকছে। তার মানে 100 থেকে 112-13-এর মধ্যে কিন্তু কাটমার্কস ছিল। এর আগের পরের বিশেষগুলো এরকম হয়েছে। সুতরাং 120 আপনি সর্বোচ্চ টার্গেট করেন এবং ইনশাল্লাহ আপনাকে যদি অন্য কোনো ডিফারেন্ট কিছু না ঘটে বা এক্সেপশনাল কিছু না ঘটে তাহলে আপনি টিকবেন। তো ভালো থাকেন সবাই। আমরা যদি ক্লাসে কন্টিনিউ করি ভবিষ্যতে আপনার সাথে আবার দেখা হবে এবং তখন হয়তো ক্লাসে আরও এইগুলো নিয়ে কথা বলতে পারবো বা আমাদের টোটাল পড়া ঢুকে যেতে পারবো আর কি। যে কথাগুলো বললাম সেগুলোর এক্সিকিউশনে যেতে পারবো। সবার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।